আচ্ছা, আমরা কি করছিলাম, আমরা প্রপাগেটর ক্যালকুলেট করছি। দ্যাটস ইট, ফাইনম্যান প্রপাগেটর ক্যালকুলেট করছি। ওই ক্যালকুলেশন মেথড যেটা ফাইনম্যান, সেটাকে বলে ইন্টিগ্রাল মেথড। ওকে, এখন আমরা ক্যালকুলেশন মধ্যে এখনো শেষ করিনি। এখন প্রপাগেটর কাকে বলে, সংজ্ঞা আছে। সে প্রপাগেটর, অথবা এটাকে বলে প্রপাগেটর, এখানে ইউ দেখাচ্ছে, এটা হচ্ছে প্রপাগেটর অথবা ফাইনম্যান কার্নেল অথবা কিছু প্রপাগেটরই বলে, এটা প্রপাগেটর। ওকে, প্রপাগেটর জানলে তুমি ওয়েভ ফাংশন কি হবে, এটা কোঅর্ডিনেট স্পেসে প্রপাগেটর। এটা মানে হচ্ছে, এই প্রপাগেটরের ফিজিক্যাল মানে হচ্ছে, যদি at time t equal to 1, at some initial time t1 পার্টিকেলটার লোকেশন হয় q1, তাহলে what is the probability amplitude that at a later time t2 particle's position would be at q2? ওকে, সেই probability amplitude কে বলে প্রপাগেটর। ওকে, এই প্রপাগেটর জানা থাকলে তুমি যদি ওয়েভ ফাংশন at time t1, তোমার ওয়েভ ফাংশনটা কি তুমি যদি জানো, ওকে, তাহলে t2 ওয়েভ ফাংশন কি সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। প্রপাগেটরটা জানা আর আর শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করা একই জিনিস। এই জিনিসটা আমি ক্যালকুলেট করছিলাম। ওকে, এটাকে এভাবে লেখা যায়, একটু ব্যাকট্র্যাক করে বলছি। এভাবে লেখা যায়, এই যে এটা তো Q1 T1 হাইজেনবার্গ পিকচার বেস গেটস, এটা শ্রোডিঙ্গার পিকচারে নিয়ে আসো, এটাও শ্রোডিঙ্গার পিকচারে নিয়ে আসো, নিয়ে আসলে এইভাবে লেখা যাচ্ছে e to the power minus I h t2 minus t1 by h cut q1 by q2। এটা কিন্তু টাইম ইভলিউশন অপারেটর of the state ket in the Schrodinger picture। Schrodinger পিকচারে যদি তোমার পার্টিকেলটার স্টেট at time t1 ket q হয়, তাহলে এই ব্রা q2 বাদ দিয়ে এটুক যেটা আছে এটা, ওকে, এটাকে কিভাবে বলা যাবে শ্রোডিঙ্গার পিকচারে? আচ্ছা, এটা আমি এই জিনিসটা এটা কি শ্রোডিঙ্গার পিকচার, এখন বলো, এটা শ্রোডিঙ্গার পিকচারে প্রকাশ হয়ে গেছে। কেট q1 যদি শ্রোডিঙ্গার পিকচারে স্টেট কেট হয়, যদি হয় at time t1, তাহলে এইটুক হচ্ছে the state ket of the particle at time t2। টাইম t2 তে যদি তুমি পজিশন মেজার করো, স্টেট কেট at time t2 এর সঙ্গে q2 যে ব্রা q2 যে স্কেলার প্রোডাক্ট, সেটাই হবে probability amplitude, that if you measure the position of the particle at time t2 you'll get the answer q2। ওকে, তাহলে এটা হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর of the state vector, state ket in the Schrodinger picture। এটা আমরা ক্যালকুলেট করছি। ক্যালকুলেশন করার মেথড হচ্ছে t2 minus t1। এটাকে আমরা অনেকগুলো ভাগে সাব ইন্টারভেলে ভাগ করেছি, n সংখ্যক সাব ইন্টারভেল আমি ভাগ করেছি। ওকে, অলরাইট, ভাগ করে এটা ক্যালকুলেট করেছি আর কি। আচ্ছা, আমি কোথায় গেছি, আমি গত ক্লাসে কোন পর্যন্ত গেছিলাম খেয়াল আছে? এগুলো তো আলোচনা করেছি। দাঁড়াও, আমি যাচ্ছি, আরো নিচে যাচ্ছি। এই সমস্ত গাউসিয়ান ইন্টিগ্রাল গুলো করেছিলাম আমার যদি খেয়াল পড়ে, রাইট? আমরা একটা ইনফিনিটেসিমাল প্রপাগেটর ক্যালকুলেট করেছিলাম গত ক্লাসে, তাই তো? জি স্যার। ইনফিনিটেসিমাল প্রপাগেটর, যেমন ধরো ফুল প্রপাগেটর, যেটা ফুল প্রপাগেটর কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম, অনেক লম্বা ব্যাপার ইয়ে করতে। ফুল প্রপাগেটর কোথায় লিখেছি আমি ফর্মুলা, এটা হচ্ছে ফুল প্রপাগেটর।
আচ্ছা, আমি শুরু করেছিলাম কিউ নট কিউ ইত্যাদি দিয়ে, এখন আবার এক্স এ চলে এসেছি। এক্স নট টি নট এক্স টি, আগে ছিল টি ওয়ান টি টু, এখন টি নট টি, একই কথা। এটা মানে হচ্ছে যদি at time t naught পার্টিকেলটার লোকেশন হয় x naught, what is the probability amplitude that at a later t particle's position would be x? এটাই হচ্ছে প্রপাগেটর। তাহলে এই পুরো টাইম ইন্টারভ্যাল টি নট টু টি কে আমি n সাব ইন্টারভ্যালে ভাগ করলাম। তাহলে প্রতিটা সাব ইন্টারভ্যালের ডিউরেশন হচ্ছে t মাইনাস ডিভাইড বাই n, সেটাকে বলেছি অ্যাপসাইলন। T1, T2, T3, Tn minus 1 এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্টস অফ টাইম। টি নট আদি সময়, টি হচ্ছে আমার শেষ সময়। ফর্মুলাগুলো যাতে কম্প্যাক্ট আকারে লিখতে পারি, শেষ সময়টাকে Tn বলা হলো। আর ইন্টারমিডিয়েট সময়গুলোকে T1, T2, T3 আপ টু Tn minus 1। তাহলে কয়টা ইন্টারমিডিয়েট টাইম নিয়েছি? n minus 1 সংখ্যক ইন্টারমিডিয়েট মোমেন্টস অফ টাইম নেওয়া হয়ে, আর কটা ইন্টারভ্যাল হয়েছে? n সংখ্যক ইন্টারভ্যাল। তাহলে তুমি যদি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ধরো T2 টু T3, T1 টু T2, Ti টু Ti প্লাস 1, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে যদি তুমি প্রপাগেটর ক্যালকুলেট করো, তাহলে প্রপাগেটরগুলো পরপর পরপর বসিয়ে n সংখ্যক প্রপাগেটর কম্পাউন্ড করে তুমি ফুল প্রপাগেটর পেতে পারো। ওকে, কম্পাউন্ড করেছি এভাবে। ওকে, n সংখ্যক ইনফিনিটেসিমাল প্রপাগেটর, প্রতিটা সাব ইন্টারভ্যাল ধরো টি থেকে Tn মাইনাস 1, এটা হচ্ছে এপসাইলন। Tn1 থেকে Tn মাইনাস, এটা এপসাইলন। এগুলোকে বলা যাবে ইন্টারমিডিয়েট প্রপাগেটর অথবা ইনফিনিটেসিমাল টাইমের উপরে প্রপাগেটর। ইনফিনিটেসিমাল এপসাইলন, আলটিমেটলি এগুলো n চলে যাবে ইনফিনিটিতে। ওকে, এই জন্য এপসাইলন হয়ে যাবে ইনফিনিটেসিমাল। T1 থেকে T2 সময়ের তফাৎ হচ্ছে এপসাইলন। T2 থেকে T3 সময়ের তফাৎ হচ্ছে এপসাইলন। Ti থেকে Ti প্লাস 1 সময়ের তফাৎ এপসাইলন। এপসাইলন হচ্ছে Tn মাইনাস টি নট ডিভাইডেড বাই n। এপসাইলন টেন টু 0, তার মানে n উড টেনিটি। ওকে, এইভাবে করে আমি ক্যালকুলেট করেছিলাম, আমি লিখেছিলাম, এই কম্প্যাক্ট নোটেশনে লিখেছি। ধরো এখানে হবে dxi integrated over all xi's at the intermediate moments in time. Intermediate time এ পার্টিকেলটার লোকেশন কোথায় ঠিক আমার জানা নেই। পার্টিকেলের লোকেশন যে কোনো জায়গায় হতে পারে at the intermediate moments in time। শুধু আমাকে হয়েছে what was the location of the particle at time t naught। t naught এ আমার লোকেশনটা জানা ছিল x naught, আর Tn এ শেষ সময় Tn equal to t, x হওয়ার সম্ভাবনা কত? তাহলে T1 এ x এর মান কত আমি জানি না। x এর মান যদি বলি x1 কিন্তু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করতে পারে। ওকে, সো x0 থেকে x1 এ গেল, সময় লাগলো এপসাইলন সেকেন্ডস। T0 থেকে T1 এর সময়ের তফাৎ হচ্ছে এপসাইলন। x1 এ গেল, x1 এর মান আই ডোন্ট নো, x1 এর মান কুড বি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এখানে ভ্যারি করতে পারে। তারপরে T1 সময় থেকে T2 সময় পার্টিকেলটা ধরো x1 থেকে x2 তে গেল, x2 আবার কিসের না, ফলে আমাকে x2 এর উপরে ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টারমিডিয়েট মোমেন্টস ইন টাইম T1, T2, T3 আপ টু Tn minus 1, এই ইন্টারমিডিয়েট মোমেন্টস ইন টাইম পার্টিকেলের লোকেশন কি আমার জানা নেই। যেহেতু আমার জানা নেই, আই হ্যাভ টু ইন্টিগ্রেট ওভার অল ইন্টারমিডিয়েট লোকেশনস। dx1 উপরে ইন্টিগ্রেট করব, এখানে যদি লোকেশন হয় x2 তাহলে dx2 এর উপর ইন্টিগ্রেট করব। এভাবে সব locations of the particle at the intermediate moments in time has to be integrated over. আর ইনিশিয়াল মোমেন্ট x0 আমার দেওয়া আছে, ফাইনাল মোমেন্ট x কত, x হওয়ার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড কত, সেটা এখানে আর ইন্টিগ্রেশন করতে হবে না, একটা সিঙ্গেল। সেভাবে করলে, কম্পাউন্ডিং করলে এভাবে হবে dxi, এটা xi, সব ইন্টারমিডিয়েট মোমেন্টস ইন টাইমে i equal to 1 to n minus 1 xi এর উপর ইন্টিগ্রেট করতে হবে। আর কি ইন্টিগ্রেট করতে হবে? ওই যে কম্পাউন্ড করেছি, এগুলো হচ্ছে ইনফিনিটেসিমাল প্রপাগেটর গুলো পরপর n বার লিখে, n সংখ্যক প্রপাগেটর পরপর লিখেছি। ওকে,
তারপর প্রোডাক্ট হয়েছে, এই প্রোডাক্ট। ওকে, এই ফর্মুলাটা দেখো, আমার ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হচ্ছে n-1 সংখ্যক, কিন্তু এখানে স্কেলার প্রোডাক্ট আছে n সংখ্যক, কারণ ইন্টারভ্যাল হয়েছে n। এই ইনফিনিটেসিমাল xi ti থেকে xi প্লাস 1 ti প্লাস 1, এটা হচ্ছে ইনফিনিটেসিমাল প্রপাগেটর, কারণ ti প্লাস 1 আর ti এর মধ্যে তফাৎটা, যেটাকে এপসাইলন বলছি, এপসাইলন আলটিমেটলি উইল টেন্ড টু 0। এখনো 10 to 0 বলি নাই, কিন্তু আলটিমেটলি 10 to 0। সো ফলে এটাকে বলবো আমি একটা ইন্টারমিডিয়েট প্রপাগেটর বলতে পারো, অল্প সময়ের জন্য প্রপাগেট করে। এইভাবে অল্প সময়ের প্রপাগেটর গুলো বারবার লিখে একটা বড় সময়ের জন্য t0 থেকে t প্রপাগেটর কি লিখেছি। These are intermediate propagators or infinitesimal propagators. ওকে, এটা কত, এটা ক্যালকুলেট করা যায়। ইনফিনিটেসিমাল প্রপাগেটর আমি ক্যালকুলেট করতে পারি। ওকে, আর ইনফিনিটেসিমাল প্রপাগেটর যদি ক্যালকুলেট করি, এই যে করছি, এটা তো হচ্ছে হাইজেনবার্গ পিকচারে আছে। হাইজেনবার্গ পিকচার থেকে শ্রোডিঙ্গার পিকচারে নিয়ে যাও। এই যে xi, শ্রোডিঙ্গার পিকচারের বেস গেট xi, এটা দিয়ে এক করাও, এটা দিয়ে এক করাও, তাহলে এটা হলো হাইজেনবার্গ পিকচারের বেস গেট xi ti। তাহলে এটা হচ্ছে বেস গ্রাফ। এটা তো আমরা করেছি আগে। এই যে h ti, এটা এপসাইলন, এগুলো এটা করেছি না গত ক্লাসে? এটা গত ক্লাসে করেছি, করে টোরে অনেক কষ্ট করে এগুলো গাউসিয়ান ইন্টিগ্রেশন করেছি, রাইট? করে আমরা এরকম একটা ফর্মুলা এসছে। এখন ফাইনাল ফর্মুলাটা আমি দেখাই করেছি কিনা। এই ফর্মুলাটা এসছে, ইকুয়েশন 7 8 আছে কিনা, ইকুয়েশন 7। এইটা আমার দেখো, m ওভার 2 pi h কাট i এপসাইলন। এপসাইলন মানে হচ্ছে ওই যে সাব ইন্টারভ্যালটা, ti থেকে ti প্লাস 1, এই তফাৎটা হচ্ছে এপসাইলন। এপসাইলনকে ওইভাবে লেখা যায়, আদি সময় যদি t হয়, পরবর্তী শেষ সময় যদি t হয়, t মাইনাস t নট ডিভাইড বাই n। আর এখানে আছে i এপসাইলন বাই h কাট হাফ m xi ডট স্কোয়ার্ড vxi। এটা করেছি গত ক্লাসে। এখন এখান থেকে আসি, তাই তো? এখানে শেষ করেছিলাম বোধহয়, গত ক্লাসে এখানে শেষ করেছিলাম। ওকে, তাহলে আমার ওভারঅল প্রপাগেটর কি হবে? ফুল প্রপাগেটর t0 থেকে t পর্যন্ত, সেটা তো ফর্মুলা এটা ছিল, dxi প্রোডাক্ট xi, এটা মানে হচ্ছে dx1 dx2 dx3 আপ টু dxn মাইনাস 1। আর এখানে আছে n সংখ্যক ইন্টারমিডিয়েট স্কেলার প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে এখানে, এটা ছিল ওই যে ইকুয়েশন অনেক আগে যেটা করেছিলাম, এই যে এই ইকুয়েশনটা যখন সেট আপ করেছিলাম, সেট আপ এইটা, এটা তো আমার স্টার্টিং ইকুয়েশন, ইকুয়েশন 5, এখানে xi হবে। এই ইকুয়েশন এখন যেহেতু এটা আমার ক্যালকুলেট করা আছে, এটা বসিয়ে দেবো। সে বসাচ্ছি, ক্যালকুলেট করতে অনেক কাঠখড় পোড়াতে হলো। ওকে, এটা এটা ইন্টারমিডিয়েট স্কেলার প্রোডাক্ট ক্যালকুলেট করা হলো, অথবা ইনফিনিটেসিমাল স্কেলার প্রোডাক্ট, এটা বসাবো এখন সেই ফর্মুলায়। সে ফর্মুলাটা কোড করেছি এখানে। তাহলে এখানে প্রোডাক্ট ইকুয়াল টু 0 to n-1, 0 to n-1, ফলে এখানে এরকম স্কেলার প্রোডাক্ট আছে n সংখ্যক, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল আছে n-1 সংখ্যক, ইন্টিগ্রেশন করতে হবে n-1 টাইমস। আচ্ছা, এটা তো একটু আগে ক্যালকুলেট করা হলো ইকুয়েশন 7 এ, হচ্ছে m ওভার 2 pi h কাট i epsilon raised to the power half e to the power i by h কাট epsilon half m xi dot square minus vxi. ওকে, এখন এটাও বোধহয় করেছিল গত ক্লাসে, করলে আবার করি। এটা তো কনস্ট্যান্ট,
এখানে n সংখ্যক প্রোডাক্ট আছে, তাই n সংখ্যক ফ্যাক্টর আছে, এগুলো ফ্যাক্টর, n সংখ্যক ফ্যাক্টর আছে, প্রতিটা ফ্যাক্টর একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এই পুরাটা n সংখ্যক ফ্যাক্টর আছে, তাহলে এই কনস্ট্যান্ট টার্মকে n বার গুণ দিতে হবে, তাহলে এই কনস্ট্যান্ট টার্ম রেজ টু দ্য পাওয়ার n, এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে m ওভার 2 পাই h কাট এপসিলন i এপসিলন রেজ টু দ্য পাওয়ার হাফ, এটা n টাইমস, কারণ প্রত্যেকটা n সংখ্যক ফ্যাক্টর আছে, প্রতিটা ফ্যাক্টরে এই টার্ম আছে, ওই ফ্যাক্টরকে যদি বলো আলফা, আলফা টু দ্য পাওয়ার n, সেটা লিখেছি, এই আলফা হচ্ছে m ওভার 2 পাই h কাট i এপসিলন রেজ টু দ্য পাওয়ার হাফ আলফা টু দ্য পাওয়ার n, এটা n/2, এটা বাইরে নিয়ে গেলাম ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশন প্রোডাক্ট dxi, আর এটা হলো এটা, এগুলো প্রোডাক্ট যদি করো, প্রোডাক্ট করলে উপরের সাম হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল ফাংশন উপরের সাম, প্রোডাক্টটি ছিল i = 0 to n - 1 এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরস, তাহলে এক্সপোনেন্ট গুলোর সাম হবে i by h কাট এপসিলন সাম ওভার i, সাম ওভার i = 0 to n - 1 এপসিলন এইটা, ওকে, এটা তো বুঝতে পারছো, the product of exponential factors equal to exponential with the sum of exponents. এখন এই যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের যে এক্সপোনেন্টটা আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে বলে অ্যাকশন, মানে অ্যাকশন হবে এইটা, i by h কাট বাদ দিয়ে এই যেটা আছে অ্যাকশন over a certain path connecting the initial space-time point to the final space-time point. What do I mean? আচ্ছা দেখো কিভাবে, আমি গতকাল এখানে এটাও করেছিলাম, আমার যদ্দূর খেয়াল আছে, শেষ করেছিলাম, ওকে, এটার এখন একটা ইন্টারপ্রিটেশন চাই, হ্যাঁ বলো শফিল, এটা করেছিলাম না গত ক্লাসে? জি স্যার, জি স্যার, এ পর্যন্ত করেছিলাম তো গত ক্লাসে, অনেকদিন আগের ব্যাপার তো ভুলে গেছি আমি নিজেই, এখন মনে পড়ছে যে এটাও বোধহয় আলোচনা করেছিলাম, ইকুয়েশন 8 পর্যন্ত করেছিলাম, তো তোমরা তো বাসায় করবে এগুলো, বাসায় ইমিডিয়েটলি যে আবার নিজেরা করতে হবে, দেরি করলেই তোমরা ভুলে যাবে, এখন তোমরাই বলতে পারছো না অনেকে কোথায় এখানে ছিলাম না কোথায় ছিলাম, এটা তো তোমাদের ফ্রেশ থাকা উচিত ছিল তোমাদের মাইন্ডে, কারণ তোমরা দেরি করে ফেলছো, এগুলো পড়া শুরু করোনি কেন, এগুলো তো পড়া শুরু করে দিতে হবে তোমাদের এখন, না হয়তো দেরি হয়ে যাবে, এক পর্যায়ে আর হবে না, এক পর্যায়ে আর হবে না, সময় মতো কাজ না করলে সেই কাজটা আর হয় না, এটা সাইকোলজিক্যাল একটা কারণে হয় না, সময় মতো করো তাহলে কাজ হবে, না তো কাজ হবে না, ওকে, এই সাম সহ এই যে i by h কাট বাদ দিয়ে যে এটা আছে এখানে, এটাকে বলা হয় অ্যাকশন, অ্যাকশন মানে কি সেটা আমি বলছি, এখন ধরো let me consider a certain path connecting the initial space-time point, একটা স্পেস টাইম ডায়াগ্রাম করব আমি, স্পেস টাইম ডায়াগ্রাম, রিলেটিভিটিতে আমরা স্পেস টাইম ডায়াগ্রাম করি না, ওরকম করো, সাপোজ আমি বলছি এরকম, আমি একটু আমার মোবাইল ক্যামেরাতে যাই, আমি একদিকে দিচ্ছি টাইম, আমার একটা ডায়াগ্রাম, এটা ক্যামেরা দিয়ে ছবি না, এদিকে দিচ্ছি টাইম, টাইম ডাইমেনশন, আর আমি তো 2 ডাইমেনশন করতে পারি ফিগার, একদিকে দিয়ে স্পেস ডাইমেনশন, স্পেসের যদি একটা ডাইমেনশন থাকে তাহলে তো হয়ে গেল, স্পেসের যদি 3টা ডাইমেনশন থাকে, 3টা ডাইমেনশন দেখানো যাবে না, যে কোনো একটা ডাইমেনশন দেখাবে, বাকি 2টো ডাইমেনশন উজ্জ্ব থাকবে, কিন্তু আমি তো 1 ডাইমেনশনাল কোয়ান্টাম মেকানিক্স করছি, পার্টিকেলটা এক্স অক্ষের উপরে মুভ করছে, ফলে স্পেস ইজ 1 ডাইমেনশনাল, টাইম ইজ 1 একটা ডাইমেনশন, দুটো মিলে 2 ডাইমেনশন, যেটা আমি কাগজে আঁকতে পারি, নর্মালি তো 1 + 3
টাইম ডাইমেনশন হচ্ছে 1, স্পেস ডাইমেনশন হচ্ছে 3, সব মিলে 4 ডাইমেনশন। স্পেস কন্টিনিউয়াম, এটা 4 ডাইমেনশন। 4 ডাইমেনশন তার কাগজে আঁকা যাবে না, তারপরে আমরা আঁকি। বাকি দুটো ডায়াগ্রাম চিন্তায় রাখি, ইয়ে করি, অনেক সময় করি টরি কিছু একটা করি, রাইট? লিখছি এক্স, আসলে আমার খেয়াল আছে এটা আসলে এক্স ওয়াই জেড তিনটাই একসঙ্গে দেখানো হচ্ছে। এগুলো সব অ্যাকুরেট ডায়াগ্রাম না, কারণ 4 ডাইমেনশনাল একটা অবজেক্ট 2 ডাইমেনশনাল পেজে আঁকা যায় না। ধরো at time t0, at some initial time t0 আমার পার্টিকেলের লোকেশন ছিল x নটে, তাহলে স্পেস টাইম ডায়াগ্রামে এই ডট দিয়ে পার্টিকেলের লোকেশন বোঝানো হচ্ছে at time t নট। পরবর্তী একটা সময় টিতে পার্টিকেলের লোকেশন ধরো x could be anything, x could be x নটের চাইতে কম হতে পারে, x নটের চাইতে বেশি সমান হতে পারে, বেশি হতে পারে, x is different, some x। তাহলে এটা হচ্ছে এইটা বিন্দুটা হচ্ছে t নট x নট, রাইট? এই বিন্দুটা কত? xt অথবা tx। এটা একটা স্পেস টাইম পয়েন্ট। আমার ডায়াগ্রামে এই বিন্দুটা represents the position of the particle at time t naught। পজিশন বলছি x naught at time t naught। এই বিন্দুটা আমার ডায়াগ্রামে represents the position of the particle at time t। At time t, the position of the particle happens to be x. Okay, এই দুটো বিন্দুতে তো অনেক ইয়ে আছে, right? একটা path, this is a path connecting the 2 points, point 1 and point 2. This is another path, this is another path। এভাবে কতগুলো পাথ আমি কল্পনা করতে পারবো? ইনফিনিট। কতগুলো পাথ আমি কল্পনা করতে পারবো? ইনফিনিট সংখ্যক। আচ্ছা, এখন দেখো আমার একটু নোটেশনে একটা প্রবলেম আছে। এই টিটা তো একটা ফিক্সড টাইম, আর এই টিটা রানিং টাইম, একই সিম্বল হয়ে গেছে। এখানে তাহলে টি প্রাইম দেই। টি প্রাইম হচ্ছে আমার রানিং টাইম। ওকে, টি প্রাইমের মান যখন টি, সময়ের টি প্রাইম আমার ঘড়ির সময় যখন টি হলো, তখন দেখা গেল যে পার্টিকুলার লোকেশন এক্স হওয়ার সম্ভাবনা অ্যামপ্লিটিউড কত। তাহলে এই রানিং টাইমটা টি প্রাইম দেই, তাহলে আমার নোটেশন ঠিক থাকবে, কারণ টিটা ফিক্সড টাইম। আমি এভাবে ইনফিনিট সংখ্যক পাথ চিন্তা করতে পারি। আমি তো ইন্টারমিডিয়েট টাইমের উপর ইন্টিগ্রেট করে যাচ্ছি, রাইট? ইন্টারমিডিয়েট টাইম হচ্ছে t1, t2, t3। t1 সময় যদি আমার থাকে x1 এর মান তো আমি জানা নেই। x1 could be anything, minus infinity plus infinity could be anything। x1 এর একটা পার্টিকুলার মান আছে, ইন্টারমিডিয়েট টাইম t2 তে x এর একটা পার্টিকুলার মান আছে x2, সেই মানটা আবার ভ্যারি করবে। একটা পাথ চিন্তা করি কানেক্টিং দ্য 2 পয়েন্টস x of t prime রানিং ভ্যারিয়েবল। এমন ভাবে পাথটা চিন্তা করি যে x t prime is a function of t prime, x as a function of t prime, এক এক ফাংশন মানে এক এক পাথ। কিন্তু যত বিভিন্ন পাথের জন্য n পয়েন্টে x এর মান সমান থাকতে হবে। ভিন্ন ভিন্ন পাথ কনসিডার করছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে। কিন্তু প্রত্যেকটা পাথের x ভ্যালু at initial time আর পজিশন at final time সেম। ফাইনাল টাইমে পজিশন x, ইনিশিয়াল টাইমে পজিশন x নট, সবগুলো পাথের জন্য। ওকে, অন্য বিন্দুতে ইন্টারমিডিয়েট সময়ে তাদের পজিশন ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু n সময়ে তাদের পজিশন এইখানে সবগুলো পাথের টাইম টি নট, সবগুলো পাথের জন্য at টাইম টি নট পজিশনের মান হচ্ছে x নট। আবার সবগুলো পাথের জন্য টাইম টি তে
পজিশনের মান হচ্ছে x। ওকে, তাহলে x as a function of time, একটা ফাংশন নেই as a function of time such that x at t0 is x0, x at t is x, or x at t1 equal to x1. x1 হচ্ছে x1 হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটা মান, যে কোনো একটা মান। x1 is a certain real value, real number from minus infinity to plus infinity. x1 represents the position of the particle at time t1. x1, I don't know, x1 কি হবে? x1 could be anything. Anything in the range minus infinity to plus infinity. So, এটা যদি set of real numbers, x1 belongs to that set. x at time t2 আরেকটা intermediate সময়ে is x2. x2 could be anything, x2 belonging to minus infinity to plus infinity. x at time t3, এই ফাংশনটার মান t প্রাইমের মান যখন t3, এটা হবে x3. x3 also some number belonging to the same range. এই করে করে x at, right, এটা x at tn minus 1, এটা হচ্ছে xn minus 1 belonging to, আর x at tn, তো x, t মানে হচ্ছে tn, আর x at t0 হচ্ছে x0। তাহলে এই x1 x2 x3 এর মান দিয়ে, তাহলে this xt prime is a certain curve or certain path connecting the initial point to the final point. সেই পাথটা, যেই পাথের মান, যেই পাথের জন্য x এর মান at time t1 has a certain value x1, x এর মান at time t2 has a certain value x2. একদম জেনারেলি করা হচ্ছে। x1 x2 x3 আবার ভ্যারি করতে পারে, ভ্যারি করলে আরেকটা পাথ হয়ে যাবে। একটা x1 x2 x3 একটা নির্দিষ্ট মানের জন্য it represents a path. এই x1 x2 x3 intermediate sampling time, এগুলো হচ্ছে sampling time. It's a continuous function of t prime. এই ফাংশনটাকে আমি স্যাম্পল করছি at time t1. At time t1 এই ফাংশনটার মান কত? এই ফাংশনটার মান দেখলাম x1. at time t2 ফাংশনটার মান দেখলাম x2, এভাবে করলাম। তাহলে these sampling values x1 x2 x3 xn minus 1 at the intermediate moments t1 t2 t3 represents a certain graph. ওই গ্রাফটাকে বলে path, represents a certain function of time. সেই ফাংশনটাকে বলা হবে path. আমি যদি ডায়াগ্রামে আঁকি একটা কার্ভ হবে, সেই কার্ভটাকে বলা হবে path, একটা path. এইভাবে কোটি কোটি পাথ, ইনফিনিট সংখ্যক পাথ আছে, কারণ x1 x2 x3 এগুলো ভ্যারি করতে পারে ইনফিনিট সংখ্যক ভাবে, in infinite number of ways. ওকে, তাহলে বলো এই ফাংশন যেটা নিলাম x as a function of t prime, যেটার ভ্যালু at t1 t2 t3 আমার জানা আছে, আমি জানি, এই জানা ভ্যালুগুলো দিয়ে এই স্যাম্পল ভ্যালু, এগুলো বলে স্যাম্পল ভ্যালুস। I know the values of x of this function at some intermediate moments of time, t1, t2, t3. I also know the value at the early moment t0 and the final moment t, x not x, right? এই ভ্যালুগুলো দিয়ে এই ফাংশনটা ইন্টিগ্রাল করা যাবে। এই ফাংশনটার ইন্টিগ্রেশন করা যাবে কি ফ্রম t0 to t, অথবা এই ফাংশনটার x is a path, right? আমি যদি এটা করি, function of x
এটা করি, এটাও কিন্তু ফাংশন অফ টি প্রাইম, তাই তো? এটাও কিন্তু ফাংশন অফ টি প্রাইম। আমি যদি এই জি এর অথবা এফ এর ইন্টিগ্রেট করতে চাই উইথ রেসপেক্ট টু টাইম, এটা করতে চাই, ধরো ইন্টিগ্রেট ফ্রম টাইম টি নট টু টি f some function of that path, some function of that path. ওকে, এটাকে বলবো আমি ফাংশনাল। এই টি নট টু টি যে ইন্টিগ্রেট করে একটা সংখ্যা পেলাম, একটা নাম্বার পেলাম, তো এই নাম্বারটা ডিপেন্ড করবে এই ফাংশনের উপরে, এক্স অফ টি প্রাইমের উপরে। এক্স অফ টি প্রাইম আমি কি নিয়েছি, রাইট, সেটার উপরে নির্ভর করবে এই পুরো ইন্টিগ্রালের মান। সো আরেকটা ভিন্ন পাথ যদি নেই, আরেকটা ভিন্ন পাথ যদি নেই, আরেকটা এক্স যদি নেই, তাহলে সেম ফাংশনের জন্য তাহলে আগে আমি ভিন্ন মান পাবো। এই যে মান যেটা পাচ্ছি সেটা ডিপেন্ড করে এইভাবে লিখছি, ধরো ডিপেন্ড করে শুধুমাত্র, it depends on the path, on the entire path connecting the initial point to the final point, কারণ entire পাথের উপর ইন্টিগ্রেট করা হয়ে গেছে। A G is a number. G depends upon the path, full path, entire path that I choose from initial point to final point. আমার আগের ডায়াগ্রামে আমি তিনটা পাথ দেখিয়েছি। এই একটা পাথ, তিনটা পাথ দেখানো আছে। ওকে, এটা ধরো পাথ x1 t প্রাইম, এটা ধরো পাথ x2 t প্রাইম, এটা ধরো পাথ x3 t প্রাইম। তারপর আমি করছি ফাংশন অফ x1 t প্রাইম করে dt প্রাইম করে ইন্টিগ্রেট করছি ফ্রম ইনিশিয়াল পয়েন্ট t0 টু ফাইনাল পয়েন্ট t করে যে একটা সংখ্যাটা পাচ্ছি, এটা কিসের উপর নির্ভর করে? এটা এই পাথ, এই পুরো পাথ x1 এর উপর নির্ভর করবে এই সংখ্যাটা, কারণ ইন্টিগ্রেট করেছি তো x1 t প্রাইমের উপরে। আবার ইটস আ ফাংশন অফ এ ফাংশন, x1 as a function of t প্রাইম, ওটার একটা ফাংশন করে পুরো জিনিসটা ইন্টিগ্রেট করে একটা সংখ্যা পেয়েছি, একটা নাম্বার পাচ্ছি। ওকে, ফলে এই পুরো জিনিসটাকে বলা হবে ইটস আ ফাংশনাল অফ x1 of t প্রাইম। x1 of t prime is a function of t prime. ওই পুরো ফাংশন অফ t প্রাইম for the entire range of t prime, range of t prime হচ্ছে t not to t, পুরো ফাংশনটার জন্য একটা নাম্বার আমি ক্যালকুলেট করলাম এই ফর্মুলা অনুযায়ী। f is a given function, x1 t prime is also a known function. এই ফর্মুলা অ্যাপ্লাই করে প্রতিটা ফাংশন x1 x2 x3 এর জন্য একটা করে সংখ্যা পাচ্ছি। ফলে এই পুরো ফর্মুলাটা could be thought of as a function of a function, not function of a point, function of a function. x1 t prime is a function, ওই ফাংশন থেকে একটা সংখ্যা পাচ্ছি, x1 t prime এর একটা ফাংশন নিয়ে ওটাকে ইন্টিগ্রেট করে একটা সংখ্যা পাচ্ছি। তাহলে x1 t prime এর পুরো পাথের উপরে নির্ভর করে একটা সংখ্যা ক্যালকুলেট করছি একটা তরিকা অনুযায়ী। তরিকাটা হচ্ছে এটা। তাহলে এই তরিকাটাকেই বলা হবে ফাংশনাল। ওকে, একইভাবে এই ফর্মুলা যদি x1 এর পরিবর্তে x2 বসিয়ে দেই, অন্য একটা সংখ্যা পাবো। ওকে, যাই হোক, এটাকে লেখা হবে, আমি লিখবো, ধরো আবার বলি, এটা হয়ে গেছে। ধরো x is a path. It's a path connecting the initial space-time point to the final space-time point. এটার একটা ফাংশন নেই, করে ইন্টিগ্রেট করি, এই ইন্টিগ্রেট করি ওভার দ্য ফুল রেঞ্জ। এই নিয়ম অ্যাপ্লাই করে একটা সংখ্যা পাই, ওই সংখ্যাটা এই ফাংশন, পুরো পাথের উপর নির্ভর করবে। সো দিস g is a functional. This functional g depends upon the entire path.
এক্স একটা নির্দিষ্ট মানের উপর নির্ভর করবে না, পুরো এক্স এর উপরে নির্ভর করবে। জি ইজ এ ফাংশনাল অফ এক্স। ওকে, এই পুরো পাথের উপর নির্ভর করবে। ওকে, এখন ধরো আমি এটা এই ইন্টিগ্রেশন আমরা কিভাবে করি, রিমান ইন্টিগ্রেশন কিভাবে করি আমরা? এই ইন্টিগ্রেশন করার জন্য এই পুরো সময়টা টি নট থেকে টি কে ডিসক্রিটাইজ করে ফেলো। আমরা তো ডিসক্রিটাইজ করে ইন্টিগ্রেশন করি। এটা ধরো আমার টাইম অ্যাক্সিস টি, আদি সময় টি নট, শেষ সময় টি। এই সময়কালকে ডিসক্রিট করো। এটা হচ্ছে একটা স্যাম্পলিং টাইম টি ওয়ান, আর একটা ডিসক্রিট মোমেন্ট ইন টাইম টি টু, টি থ্রি, এই করে করে টি এন মাইনাস ওয়ান ডিসক্রিটাইজ করে ফেললাম সময়টা। ওকে, তাহলে এটাকে আমি কিভাবে লিখব? এটাকে আমি অ্যাজ এ সাম কিভাবে লিখব? এই দূরত্ব ধরো, এটা ধরো এপসালন, ডিসক্রিটাইজ করছি তো। এই ইন্টারমিডিয়েট টাইমগুলোর মধ্যে দুটো পরপর ইন্টারমিডিয়েট মোমেন্টস ইন টাইমের মধ্যে সময়কাল হচ্ছে এপসালন। অনেকগুলো এপসালন মিলে টি মাইনাস টি নট হয়েছে, এন সংখ্যক এপসালন মিলে টি মাইনাস টি নট হয়েছে। এপসালন টেন টু জিরো, এন ও টেন টু ইনফিনিটি। তাহলে এটাকে সাম হিসাবে কিভাবে লিখবে? সাম আগে এট টাইম টি নট এই ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করো এট টাইম টি নট। ওকে, এট টাইম টি নট ফাংশনের ভ্যালু হলো, ওকে, এট টাইম টি নট এই এক্স এর ভ্যালু হলো এক্স নট। এট টাইম টি জিরো, টি প্রাইমের মান যখন টি জিরো, তখন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এক্স নট, এখানে এক্স নট, এখানে এক্স ওয়ান, এখানে এক্স টু, এভাবে যাচ্ছে। আর টি হচ্ছে টিএন, টিএন হচ্ছে টি, এখানে হচ্ছে এক্স এন কিংবা এক্স। আগে একদম আদি বিন্দুতে, আদি সময়ে টি নটে এক্স এর মান হচ্ছে এক্স নট, তাহলে ফাংশনের মান হচ্ছে ফাংশন অফ এক্স নট টাইমস ডিটি প্রাইম। এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করে ফেলো। এই দূরত্ব কত? এপসালন। ওকে, প্লাস তারপর টি ওয়ান বিন্দুতে এই ফাংশনের মান ক্যালকুলেট করো। টি ওয়ান বিন্দুতে ফাংশনের মান কত? এফ অফ এক্স ওয়ান। টি ওয়ান বিন্দুতে এক্স এর মান হচ্ছে এক্স ওয়ান গুণ টি ওয়ান থেকে টি টুর মধ্যে যে সময়ের তফাৎ এপসালন, প্লাস টি টু বিন্দুতে এই ফাংশনের মান ক্যালকুলেট করো এফ এট এক্স টু গুণ এপসালন। এই করে 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 যাও। টি এন মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনের মান হচ্ছে ফাংশন অফ এক্স এন মাইনাস ওয়ান গুণ এপসালন। এই হয়ে গেল। এখন কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এই ইন্টিগ্রেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দিস সাম। আর এক্স্যাক্টলি ইকুয়াল টু হবে যখন এপসালন টেন্স টু জিরো। সেটা আমি মাথায় রেখেছি, আমি আলটিমেটলি এপসালন টেন টু জিরো করবো। ফলে আর এত নোটেশন, এত কমপ্লিকেশন না করে ইকুয়াল টুই লিখি, কারণ আমার এপসালন টেন্স টু জিরো আমি মনে রাখবো। তাহলে এটাকে একটু সাম নোটেশন লেখো না, কম্প্যাক্ট নোটেশন লেখো। কম্প্যাক্ট নোটেশন লিখলে কি হবে? i equal to 0 to i equal to 0 to কত? 0 to n minus 1 f xi গুণ epsilon, রাইট? ঠিক আছে, f at xi, ধর i যখন 0 তখন f of x naught epsilon, i যখন 1 তখন f of x1 epsilon, i যখন 2 তখন f of x2 epsilon, i যখন n minus 1 f of হয়েছে।
এভাবে ডিসক্রিটাইজ করে রাখে, এটাকে বলে রিমান। রিমানের ইন্টিগ্রেশন তো এটাই, ইন্টিগ্রেশন মানে তো সাম। তাহলে আমি যদি এই পুরো সময়কালে n-1 সংখ্যক ইন্টারমিডিয়েট টাইমস ইন্ট্রোডিউস করি, প্রতিটা ইন্টারমিডিয়েট টাইমে এবং n টাইমে t0 এবং t3 যদি আমার x এর মান জানা থাকে, তাহলে f এর মান ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে সেই f এর মান গুণ সাব ইন্টারভ্যাল এপসাইলন। এপসাইলন যত ক্ষুদ্র হবে তত এই সাম এবং ইন্টিগ্রেশন সমান হবে। In the limit epsilon tends to 0, a sum, this infinite sum, epsilon tends to 0 করলে n tends to infinity. So it becomes an infinite sum. Infinite sum convergent হতে হবে। In the limit n tends to infinity, or in the limit epsilon tends to 0, this sum would tend to a limit. একটা লিমিটে কনভার্জ করবে কারণ এটা কনভার্জেন্ট সাম হবে, and that limit would be equal to the integral. এটাই তো রিমানের আইডিয়া। এটা রিমানের আইডিয়া না? রিমানের নাম শুনছো? রিমান, এটাকে বলে রিমান ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, এখন আমি একটা বিশেষ ধরনের ফাংশন নেই। ধরো একটা বিশেষ ধরনের ফাংশন নেই, L is called the Lagrangian function. It depends upon x and x dot. It might depend upon t, ওটা আমি বাদ দিচ্ছি। It might depend upon t, x এবং x। এটা হচ্ছে এরকম, x dot মানে কি? x dot মানে হচ্ছে dx dt, right? X is a function of time. X may be a function of time. X is a function of time. তাহলে এটা ডেরিভেটিভ করা যায় না? X is a function of time, এটা ডেরিভেটিভ হচ্ছে dx dt, ওটাকে প্রকাশ করা হয় x উপরে ডট। ধরো ফাংশনটা আমি লিখি এভাবে, let me introduce a function of x and x dot. X is a function of time. Any function of time represents a path connecting the end point to the final point. খেয়াল রাখতে হবে, পাথ হতে গেলে প্রত্যেকটা ফাংশনের আদি সময়ে মান হতে হবে x নট, আর শেষ সময়ে t equal to t তে শেষ সময়ে মান হতে হবে x। ওকে, এই জন্য ফাংশন অফ t প্রাইম বলি। আমার রানিং ভ্যারিয়েবল হচ্ছে t প্রাইম, রানিং ভ্যারিয়েবল t প্রাইম, t হচ্ছে আমার একটা ফিক্সড, t প্রাইমের একটা ফিক্সড মান হচ্ছে t। ওকে, t প্রাইম যখন t নট এটা x নট, t প্রাইম যখন t তখন এটা মান x। তাহলে এই ফাংশনটা রিপ্রেজেন্টস দ্য পাথ, কারণ এই কন্ডিশন ফলো করে বলেই রিপ্রেজেন্টস দ্য পাথ। আমার পাথটা x নট থেকে x এ যেতে হবে। ওকে, তাহলে দ্যাটস দ্য পাথ ফ্রম মাই ইনিশিয়াল পয়েন্ট টু দ্য ফাইনাল পয়েন্ট। ওকে, তাহলে এই পাথের x এবং x ডট এই দুটোর উপর নির্ভরশীল একটা ফাংশন আমি ডিফাইন করছি। এটা ডিফাইন করছি ধরো এইভাবে, হাফ m x dot squared minus v of x। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। x dot হচ্ছে v, x dot হচ্ছে v, রাইট? dx by dt prime, তার মানে x dot হচ্ছে v, হাফ mv স্কয়ার। এটা কাইনেটিক এনার্জি, v হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, সো এটা কিন্তু এখনো এন্টায়ার পাথের উপরে নির্ভর করে না। এই যে একটা পাথ আছে, ধরো আমি একটা পাথ দেখি, এটা টি প্রাইমড, এটা এক্স, এই একটা পাথ নিলাম, এটা টি নট এক্স নট থেকে শুরু করে টি এক্স এ গেল। ওকে,
এটা কিন্তু এখনো কিন্তু এই পুরো পাত্রের উপর নির্ভরশীল না, এটা একটা টাইমের উপর নির্ভরশীল। যে কোনো একটা ফিক্সড টাইমে, যে কোনো একটা ফিক্সড টাইমে, যে কোনো একটা টাইমে, ইন্টারমিডিয়েট টাইম ধরো t1 এ x এর মান কত সেটা বসিয়ে দাও, x ডটের মান কত সেটা বসিয়ে দাও, ওকে, তাহলে তুমি পাবে ওই ফাংশনটার মান এক টাইম t1। পুরো ফাংশনটার উপরে না, পুরো ফাংশনটার উপরে ডিপেন্ড করছে না এখন, কিন্তু এটাকে ইন্টিগ্রেট করলে হবে। সাপোজ আমি এল কে ইন্টিগ্রেট করি with respect to time, integrate L x dot with respect to time variable নিয়েছি আমি dt prime from t naught to t। এটা কিন্তু এখন functional of x, this is এই যে কোয়ান্টিটি হলো, এই কোয়ান্টিটি মান কত হবে সে মানটা ডিপেন্ড করে যে পাথটা নিয়েছি পুরো পাথের উপরে, ডিপেন্ডস অন দ্য এন্টায়ার পাথ, ওই পাথের একটা বিশেষ পয়েন্টের উপরে নির্ভর করে না। এইটাকে বলে অ্যাকশন, দিস ইজ কল্ড অ্যাকশন, an action depends upon the entire path connecting the two endpoints। এন্টায়ার পাথের উপর ডিপেন্ড করা মানে এইভাবে দেখায় থার্ড ব্র্যাকেট দিয়ে, পুরো এক্স এর উপর নির্ভর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো এক্স যেটা হয়েছে ফাংশন, পুরো গ্রাফ যেটা আছে, পুরো পাথ যেটা আছে এন্টায়ার পাথের উপর নির্ভর করে। ওকে, তাহলে আমার এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই, আমি ডিসক্রিটাইজ করব, টি প্রাইমকে ডিসক্রিটাইজ করব, টি নট থেকে শুরু করে টি পর্যন্ত যাব, টি হচ্ছে tn, ইন্টারমিডিয়েট টাইম হচ্ছে t1 t2 t3। ওকে, এটা ধরো ti প্লাস 1, একটা জেনারেল, এটুকু হচ্ছে এপসাইলন, ti টু ti প্লাস 1, i ভ্যারি করবে ফ্রম 0 থেকে শুরু করে আপ টু n-1। ডায়াগ্রামটা আবার আঁকি, আমি এই ইন্টিগ্রেশনটা করতে চাই, ইন্টিগ্রেশন of L is a function of x is a function of t prime, comma x dot t prime dt prime from t naught to t। এটাকে বলে অ্যাকশন, এটা Lagrangian integration, time integration of the Lagrangian from the initial time to the final path time depend following a particular path। এই টাইম ইন্টিগ্রাল যখন করছি একটা পাথ ধরে ধরে যাচ্ছি, একটা পাথ নিয়েছি, এই পাথটা নিয়েছি, একটা বিশেষ পাথ নিয়েছি, ধরো এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত একটা বিশেষ পাথ নিয়েছি, অন্য পাথ নিলে অন্যরকম মান হবে, একটা বিশেষ পাথ ধরে এই ইন্টিগ্রেশন করছি, করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা ডিপেন্ড করবে পুরো পাথের উপরে, এই পুরো পাথের একটা বিন্দুর উপরে নয়, এন্টায়ার পাথের উপরে। আমি যদি আরেকটা পাথ নেই, এই পাথ ধরে যদি আমি এই টাইম ইন্টিগ্রেশনটা করি, কারণ আমার তো ফাংশন তো ক্যালকুলেট করতে হবে ডিফারেন্ট টাইমস, এই ফাংশন তো আবার এক্স এর উপর নির্ভর করে, এক্স ডটও কিন্তু এক্স এর উপর নির্ভর করে, ফলে একটা পাথের উপরে নির্ভর করে এই ইন্টিগ্রেন্টের মান কি হবে, ভিন্ন ভিন্ন মান হবে, ইন্টিগ্রালের মানও ভিন্ন ভিন্ন হবে। সো এস ডিপেন্ডস আপন দি entire path chosen to connect the initial space-time point to the final space-time point। এটা আমি করতে চাই। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব, সাম আকারে লেখো, আগে ডায়াগ্রাম আঁকো, এটা টাইম, এটা টাইম t0, t0 তে x এর মান ছিল x0, সেটা আমার জানা আছে, t0 তে x এর মান x0, এটা ধরো t1, এই করে করে এটা ধরো ti, এটা ধরো ti প্লাস 1, এই করে করে আর যাও, এটা ধরো tn-1, এটা ধরো tn, tnটাই হচ্ছে শেষ সময় t।
এই একটা বিশেষ ইন্টারভ্যালে এটা হচ্ছে এপসাইলন, এটা এপসাইলন, সবগুলো এপসাইলন। আচ্ছা, এইটা ইন্টিগ্রেশন কিভাবে করবে? প্রত্যেকটা সাব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিলাম। এটা এপসাইলন, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়া হলো, এটা T2। এটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের যে কোনো সময়ে এই ইন্টিগ্রেন্ডের মান কত বের করো, তার আদি সময়ে মান কত বের করো। এই ধরো এই টিআইতে এট টাইম টিওয়াই এই ল্যাগ্রাঞ্জিয়ানের মান কত বের করো। ওকে, at time ti, at t prime equal to ti, t prime এর মান যখন ti হবে, x t prime এর মান হবে তখন xi, আর x dot t prime এর মান কত হবে? t prime মানে ti, x dot t prime এর মান কত হবে? x dot, এখানে যদি xi আছে তো xi dot ক্যালকুলেট করতে চাও, x এর মান হচ্ছে xi, সেই x এর মান কি হারে পরিবর্তিত হচ্ছে? পরবর্তী গ্রিড পয়েন্টে x এর মান দেখো, এইখানে x এর মান কত? xi প্লাস 1, এখানে x এর মান হচ্ছে xi। পরবর্তী গ্রিড পয়েন্ট মানে গ্রিড টাইমে at টাইম ti প্লাস 1 x এর মান কত? xi প্লাস 1, আর at টাইম ti x এর মান হচ্ছে xi ডিভাইড বাই এপসাইলন। এটা করলে তো x ডট পেয়ে যাবে at টাইম at ti। t প্রাইম এর মান যখন ti, তখন x ডট এর মান কত? t এর মান যখন t প্রাইম এর মান যখন ti, এই বিন্দুতে x এর পরিবর্তনের হার কি? xi প্লাস 1 মাইনাস xi ডিভাইড বাই এপসাইলন, আর এই বিন্দুতে x এর মান তো xi। ফলে আমি প্রত্যেকটা বিন্দুতে আমি জানি, তাহলে I know L as a function ti বিন্দুতে at time ti L এর মান আমি জানি। L is a function of x and x dot, x এবং x dot আবার ফাংশন অফ টাইম। ফলে এই টাইমের মান যখন ফাংশন অফ টাইম t প্রাইম এর মান যখন ti, সেই সময় L এর মান আমি জানি, L at ti, ওকে, গুণ এপসাইলন। এভাবে করে যেতে হবে, তারপরে সাম করতে হবে। সাম যদি করি, সাম কি করব? i এর রেঞ্জ কি নেব? i 0 থেকে শুরু করে আপ টু n মাইনাস 1, 0 টু n মাইনাস 1, এটাই হবে ইন্টিগ্রালটা। এটাই আমি ইন্টিগ্রালটা ডিসক্রিটাইজ করলে এইভাবে লিখতে পারবো, L at any intermediate time, ওকে, এটা তো রিমান ইন্টিগ্রাল। So time integral of the Lagrangian along a certain path is called the action for that path. ভিন্ন পাথ যদি নাও, অ্যাকশনের মান ভিন্ন হয়ে যাবে। Every conceivable path connecting the initial point, space-time point, to the final space-time point, for every conceivable path, there is a certain value for action. And that action is found by integrating the Lagrangian with respect to time. Following that path, একটা পাথ ধরে ধরে ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন হচ্ছে with respect to time, ওকে। ফলে সেই ইন্টিগ্রেশন মান ডিপেন্ড করবে ওই পুরো পাথের উপরে, যে পাথটা তুমি নিয়েছো কানেক্টিং দ্য ইনিশিয়াল টু দ্য ফাইনাল স্পেস টাইম পয়েন্ট, ওই পুরো পাথের উপরে নির্ভর করবে তোমার অ্যাকশনের মান কি হবে।
আরেকটা পাথ নিলে অ্যাকশনের মান ভিন্ন হবে। ওকে, তো অ্যাকশন কি একটা সংজ্ঞা দেওয়া হলো, আর অ্যাকশন is an integral with respect to time of the Lagrangian function, এবং ইন্টিগ্রেশন গুলো তুমি ডিসক্রিটাইজ করে কিভাবে লেখো সেটা তুমি আগে থেকেই জানতে, তোমাকে রিমাইন্ডার দিলাম। ওকে, এখন ব্যাক টু মাই নোটস। এই জিনিসটার একটা ইন্টারপ্রিটেশন আমি খুঁজছি। এই জিনিসটা i equal to 0 to n minus 1 epsilon half m xi dot square minus vxi। এটা মানে এটা কি? এটা তো Lagrangian at right, Lagrangian at time ti, কারণ at time ti তো x এর মান হচ্ছে xi। অবশ্য xi ডট ক্যালকুলেট করতে গেলে at time ti ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে পরবর্তী পয়েন্টে at time ti plus 1 epsilon সেকেন্ড পরে xi এর মান কত সেটা লাগবে, xi plus 1 minus xi ডিভাইড বাই epsilon করলে xi ডট। ফলে এটা কি হলো? This is the Lagrangian at time ti times epsilon, সাম যাচ্ছে 0 to n minus 1। তাহলে এটা কি হলো? discretized Lagrangian, রাইট, এটা তো ইন্টিগ্রাল, এটা তো একটা ইন্টিগ্রেশন হলো epsilon টেন্ডস টু 0 হলে। কিসের ইন্টিগ্রেশন? Lagrangian ইন্টিগ্রেশন। Lagrangian ক্যালকুলেট করার সময় আমি একটা পাথ ফলো করেছি, একটা বিশেষ পাথ ধরে ধরে Lagrangian ক্যালকুলেট করেছি, এবং সেই Lagrangian-এর টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি। So this is the action. For a particular path connecting the initial space-time point to the final space-time point, সেই পাথের এমন একটা পাথ, সেই পাথের at time ti x এর মান হচ্ছে xi। xi তফাৎ হতে পারে, ভ্যারি করলেই অন্য পাথ হয়ে যাবে। খেয়াল রাখো, ইন্টারমিডিয়েট টাইমে ভ্যারি করবে xi, ইনিশিয়াল টাইম এবং ফাইনাল টাইমে x ভ্যারি করবে না। ইন্টারমিডিয়েট টাইম গুলো যখন হবে, এগুলো i equal to 0 n টাইম, কিন্তু 1 থেকে n minus 1 পর্যন্ত ইন্টারমিডিয়েট টাইম। ইন্টারমিডিয়েট টাইমে পাথগুলো ভ্যারি করে এক একটা পাথের জন্য এক এক রকম উত্তর পাবে, এক এক রকম অ্যাকশন পাবে। ওকে, তাই বলছি, we now consider a path xt prime connecting the initial and the final space-time points হবে, such that the value of xt prime at the intermediate times t1, t2, tn minus 1 are xti prime equal to xi. আর n পয়েন্টসে n পয়েন্ট হচ্ছে t নট, ti প্রাইম যদি হয় t নট, সেই পয়েন্ট x এর মানটা গিভেন x নট, এবং ফাইনাল পয়েন্টে t প্রাইমের মান হবে t, সেখানেও এটা গিভেন x। ইন্টারমিডিয়েট পয়েন্টস ইজ নট গিভেন, ফলে ইন্টারমিডিয়েট পয়েন্টস আমার x এর উপরে xi এর উপরে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করি, কিন্তু এখানে কিন্তু xi এর উপর ইন্টিগ্রেট করছে না, এখানে একটা পার্টিকুলার xi নিয়েছি, একটা পার্টিকুলার x নিয়েছি। হাজারো পাথ আছে, হাজারো পাথের মধ্যে একটা পাথ নিয়েছি, সেই পাথ ধরে ধরে এটা ক্যালকুলেট করছি, করে সাম করছি। এটা তাহলে কি হবে? এটা ইন্টিগ্রাল হবে, সেই পাথ ধরে ইন্টিগ্রাল হবে। epsilon টেন্ডস টু 0 হলে এটা ইন্টিগ্রাল হবে from initial time t naught to final time t, এই জিনিসটা ইন্টিগ্রাল হবে। তখন তো এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হিসেবে চিন্তা করব। এখন তো ডিসক্রিটাইজ স্যাম্পল ফাংশন হিসেবে দেখছি, এটাকে আমি অ্যাজ এ কন্টিনিউয়াস ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। হাফ m x ইজ এ ফাংশন অফ টাইম t প্রাইম, একটা বিশেষ পাথ, সেই বিশেষ পাথের ডট করেছি, ডট টাইমের সাপেক্ষে t প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নিয়ে স্কোয়ার করেছি। এটা হচ্ছে ভেলোসিটি, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এটা কি হলো? এটা অ্যাকশন, এটাই তো অ্যাকশন হলো, এটা তো অ্যাকশন।
এটা তো লাগরাঞ্জিয়ান, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা তো লাগরাঞ্জিয়ান, রাইট, of a function of t prime. This function of t prime represents a particular path. সেই ফাংশনটার ডেরিভেটিভ with respect to t prime এরকম ইনফিনিট সংখ্যক পাথ আছে, যে কোনো একটা পাথ নিলাম, সেই পাথ ধরে ধরে যে অ্যাকশনটা ক্যালকুলেট করব সেটাকে বলছি s. s depends upon the entire path x. এই জন্য থার্ড ব্র্যাকেট, where s of x of t prime, s টা আসলে ফাংশন তো একটা সংখ্যার উপর নির্ভর করে, আর s depends upon a function. এই s টা depends upon the full function x. So s is a function of x. Function of a function is called functional. x of t prime is a function of t prime. ওই পুরো ফাংশনটার উইদিন লিমিটস t0 থেকে t, এই লিমিটের মধ্যে এই পুরো ফাংশনটার উপর নির্ভর করে আরেকটা ফাংশন ডিপেন্ড করা হলো s. s টাকে আসলে ফাংশন না, s is a functional. s is a function of a function. s is a functional. এই পুরো ফাংশন x of t prime এর জন্য একটা স্কেলার ডিফাইন করেছি, s is a scalar, s একটা সংখ্যা। এই s টাকে বলা হয় অ্যাকশন ক্যালকুলেটেড অ্যালং দ্য পার্টিকুলার পাথ। অ্যাকশন ক্যালকুলেট করার জন্য একটা পাথ ধরতে হবে, পাথ ধরে তারপরে এই পাথ ধরে ধরে অ্যাকশন ক্যালকুলেট করতে হবে। সিন্স উই আর ইন্টিগ্রেটিং ওভার xi, এই xi এর উপর ইন্টিগ্রেট করা হবে, এই xi এর মানগুলো আমার জানা নেই, ওকে, তাহলে আলটিমেটলি আমাকে সব পাথ, সিন্স উই আর ইন্টিগ্রেটিং ওভার xi, উই আর এফেক্টিভলি সামিং দ্য এক্সপোনেনশিয়াল ইন ইকুয়েশন 8। এই এখানে ইকুয়েশন 8 যে করছি, যে ইন্টিগ্রেশন যখন করছি, ইন্টিগ্রেশন করার ফলে এইখানে আমার সব পাথ এসে যাবে, সব পাথ এসে যাবে। ইন্টিগ্রেশন করলে একটা পাথ হতো, একটা পাথ কানেক্টিং ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। এই ইন্টিগ্রেশনের কারণে আই হ্যাভ টু কনসিডার অল পাথস from the initial to the final point. প্রত্যেকটা পাথের জন্য অ্যাকশন বের করতে হবে, ওকে। সো এটাই বলছি আর কি বলছি, কোথায়, since we are integrating over xi, we are effectively summing the exponential in equation 8 over all conceivable paths connecting the initial point x0 t0 to the final point xt. So you have to integrate over the paths. A path over integration, we define the path integral as integral over the paths মানে হচ্ছে এটা। এই x এর উপর ইন্টিগ্রেট করলেই তো ভিন্ন ভিন্ন পাথ এসে যায়। সুতরাং essentially integration over paths means integrating over the intermediate values. dxi এগুলো intermediate values, I equal to 1 to n minus 1, dx1, dx2, dx3, dxn মান ইন্টারমিডিয়েট পয়েন্টে x এর মান আমার জানা নেই, সেটা টু ইন্টিগ্রেট ওভার দ্য ইন্টারমিডিয়েট পয়েন্টস, ইন্টারমিডিয়েট ভ্যালুজ অফ xi। ইন্টারমিডিয়েট ভ্যালুজের উপরেই যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করা মানে হচ্ছে আই হ্যাভ টু কনসিডার অল কনসেভেবল পাথস ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট টু দ্য ফাইনাল পয়েন্ট এফেক্টিভলি। আর এইটা তোমার ধরো ওই টেকনিক্যাল, এটা টেকনিক্যাল কারণে এসছে, এটা আসছে ওই বিভিন্ন ইন্টিগ্রেশন যখন ঠিক মতো করতে গেলে, কোথায় এইটা, ওকে, এটা আসছে তোমার নর্মালাইজেশন ফ্যাক্টর ইত্যাদি থেকে, এটাও নিতে হবে তোমাকে। যেমন তার ফলে এটা তো নর্মালাইজেশন ফ্যাক্টর থেকে আসছে, এটাও রাখতে হবে, কারণ এটা আসে পাথ ইন্টিগ্রালের ডেফিনিশন থেকে, ওকে। এটা রেখে integration of xi করা মানে হচ্ছে I consider all the paths connect the initial point to the final point. তাহলে এটাকে বলে d, path integral over all paths connecting t prime মানে হচ্ছে এটা। আর কোনটা এটা হচ্ছে path integral, আর এখানে যে কিছু লেখো ওই জিনিসটার path integral,
ওকে, তাহলে আমার তো এই ফর্মুলা, এটাই হচ্ছে পাথ ইন্টিগ্রাল। কোনটার পাথ ইন্টিগ্রাল? এই ইন্টিগ্র্যান্ড, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। এই ইন্টিগ্র্যান্ড মানে হচ্ছে এখানে এটা মানে হচ্ছে একটা বিশেষ পাথ ধরে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে গেলাম। ইন্টিগ্রেশন করার সময় এই পাথগুলো ভ্যারি হবে। ইন্টিগ্রেশন যখন করব এই ডিএক্সআই বিশেষ বিশেষ এক একটা মানের জন্য এক একটা পাথ হবে। এইভাবে ইনফিনিট সংখ্যক পাথ আছে। সো আর এই ইন্টিগ্র্যান্ডটা কি তাহলে? ইন্টিগ্র্যান্ড হচ্ছে আই বাই এইচ কাট। এই জিনিসটা হচ্ছে অ্যাকশন following a particular path s, following a particular path x of t prime. As I integrate over intermediate values, I effectively integrate over all paths, connecting the initial point to the final point. এই জন্য এটাকে বলে পাথ ইন্টিগ্রাল। ওকে, সো আমি তাহলে আমার প্রপাগেটরটাকে এভাবে লিখবো, is integrated over all paths, কার ইন্টিগ্রেট করব? I by h cut s. S depends upon the path. এক এক পাথ ধরবো, s ক্যালকুলেট করব, তারপরে এই জিনিসটার সাম করব। সাম করা মানে ইন্টিগ্রেট করব, রাইট? ইন্টিগ্রেশন করা মানে ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে এটা। ভিন্ন ভিন্ন পাথ আসবে কোত্থেকে? এই ডিএক্সআই থেকে। আর ইন্টিগ্রেশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্ট নিয়েই পাথ ইন্টিগ্রাল বলে ডিফাইন করেছি। ওকে, this is the path integral formula for the propagator. এটাই path integral formula for the propagator. এটা সিম্বলিক্যালি লেখা হলো path integral of x, এই কার্লি ডি দিয়ে। তুমি যখন অ্যাকচুয়াল ক্যালকুলেশন করবে, রাইট, এই পাথ ইন্টিগ্রালের জন্য এটার জন্য এটা বসিয়ে দেবে, আর এস এর জন্য ওটা বসাবে। তার মানে আসলে এখানে আসবে, এস এর জন্য এটা বসিয়ে দেবে, এইটা এইটা। তার মানে ইকুয়েশন 8 ব্যবহার করবে তুমি। ইকুয়েশন 8 তোমার ক্যালকুলেশনাল ফর্মুলা। অবশ্যই এখানে এপসাইলন টেন্স টু 0 করতে হবে, এন টেন্স টু ইনফিনিটি করে দেবে পরবর্তীতে। ক্যালকুলেশন করার সময় ইকুয়েশন 8 আসতে হবে। ওকে, এখানে ডিসক্রিটাইজ ফর্মে লিখতে হবে, সাম নোটেশন লিখতে হবে। এটা দিয়ে আমি ইন্টিগ্রেট করব। আর এমনি আলোচনার জন্য পাথ ইন্টিগ্রাল এইভাবে লিখবো, আলোচনার সুবিধার্থে, লেখার সুবিধার্থে, কম্প্যাক্ট নোটেশন করতে। এই কার্লি ডি মানে হচ্ছে এটা। আমি যখন ক্যালকুলেট করব এটা, এই কার্লি ডির পরিবর্তে এটা বসাবো। আচ্ছা, এস এর পরিবর্তে কি বসাবে? এস এর পরিবর্তে বসাবে এইটা। এস এর পরিবর্তে বসাবে সাম ওভার আই ফ্রম 0 to n minus 1 এপসাইলন হাফ এম, এটা বসাবে। এটা তো ইন্টিগ্রাল of the Lagrangian following a particular path. Discretized form এ লেখা হলো। This is the path integral formula for the propagator. We can think of equation 10 as a symbolic way of writing equation 8 with n equal to infinity. এটা equation 8 কে রিরাইট করেছি। equation 8 মানে এটা, এইটা। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। শুধু ক্যালকুলেশন করার পরে n টেন্স টু ইনফিনিটি করে দেব, করে দেখবে ফাইনাইট রেজাল্ট আসবে কিন্তু। ওকে, এটাকে এটা সিম্বলিক ওয়েতে লেখা হলো, এটা উইথ n টেন্ডিং টু ইনফিনিটি, ওটাকে সিম্বলিক ওয়েতে লেখা হলো এইভাবে, ওই কার্লি ডি নোটেশন দিয়ে। ওকে, we can think of equation 10, এই ইকুয়েশনটা, as a symbolic way of writing equation 8 with n tending to infinity. In calculating path integrals, we use equation 8. 8 নম্বর ইকুয়েশনে ব্যবহার করব, and set n tends to infinity. ইকুয়েশন অতি গুরুত্বপূর্ণ 8 নম্বর। এই ইকুয়েশন আমার ক্যালকুলেশন হবে, এই ইকুয়েশন দিয়ে আমার ক্যালকুলেশন হবে। আমি কয়েকটা উদাহরণ দেব পরে। এই ইকুয়েশন দিয়ে আমার ক্যালকুলেশন হবে। অফকোর্স এই ইন্টিগ্রেশন করার পরে n টেন্স টু ইনফিনিটি করে দিতে হবে।
আমি এখন ইকুয়েশন 8 ব্যবহার করে একটা ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর কি হবে সেটা ক্যালকুলেট করব। আমি প্রপাগেটর ইকুয়েশন 8 কি, ইকুয়েশন 8 যেটা আছে, ইকুয়েশন যেটা আছে, কোথায় ইকুয়েশন 8 আছে, এটা তো প্রপাগেটর, এটাকে এইভাবে লেখা হয়েছে। এটা ইটস এ পাথ ইন্টিগ্রাল, এটা ইটস এ পাথ ইন্টিগ্রাল integrating over the intermediate values for x is effectively like integrating over all paths connecting the initial and the final points. এটাই পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য প্রপাগেটর। অবশ্যই এখানে n টেন্ডস টু ইনফিনিটি হবে। এটাই হচ্ছে ক্যালকুলেশনাল ফর্মুলা। ওকে, এখন আমি এই ফর্মুলা ব্যবহার করে একটা ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর কি হবে সেটা ক্যালকুলেট করতে চাই। ফ্রি পার্টিকেল মানে হচ্ছে যে পার্টিকেলের উপরে কোনো ফোর্স নেই, তার মানে সে পার্টিকেলের উপরে ধরো ভি তার শূন্য, ভি ইজ জিরো, পোটেনশিয়াল নাই মানে পোটেনশিয়াল শূন্য আমি ধরবো। তখন আমার এটা ইন্টিগ্রেশন করা একটু সোজা হবে, আমি ইন্টিগ্রেশন করতে পারবো। যে কোনো ভি নিলে কিন্তু এই এখানে ইন্টিগ্রেশন করাটা কঠিন। আমার তো এখানে ইন্টিগ্রেশন আছে এক্স আই এর উপরে, এটা মাল্টিপল ইন্টিগ্রাল, n-1 সংখ্যক, এখানে n-1 ইন্টিগ্রাল আছে, মাল্টিপল ইন্টিগ্রাল। যে কোনো ভি যদি নেই, একটা কমপ্লিকেটেড ভি যদি নেই, তাহলে ইন্টিগ্রেশন করা যায় না। বিশেষ কতগুলো ইন্টিগ্রাল, বিশেষ কিছু ভি এর জন্য এই ইন্টিগ্রাল করা যায়। অবশ্য একটা ভি হচ্ছে ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0 হলে এই ইন্টিগ্রেশন করা যায়। আরেকটা ভি হচ্ছে হারমোনিক অসিলেটর ভি যদি নেই, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে, ওরকম যদি নেই তাহলে ওটার জন্য ইন্টিগ্রেশন করা যায়। আমরা এখানে আমার নোটে শুধু ভি ইকুয়াল টু 0 পুট করে ইন্টিগ্রেশন করে দেখিয়েছি অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন। শঙ্করও তাই করেছে চ্যাপ্টার 8 না চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 8-এ করার পরে আবার শেষের দিকে আবার বিস্তারিত পাথ ইন্টিগ্রালে ফিরে গেছে শঙ্কর। আমরা সেটা করব না, আমরা এটা দিয়ে শুনতে থাকবো। এটা হারমোনিক অসিলেটর ভি, হারমোনিক অসিলেটর ধরে এই পাথ ইন্টিগ্রালের মান কত হবে ওটা করা যায়, কিন্তু একটু কঠিন, জটিল হয়। জটিল হলেও ম্যানেজ করা যায়। আমার নোটে নাই, শঙ্করের চ্যাপ্টার 8-এ নাই, পরের চ্যাপ্টারে আছে কিনা আই ডোন্ট নো। ফাইনম্যান এন্ড হিবস বলে একটা আছে, একটা বই আছে, ফাইনম্যান এন্ড হিবস, পাথ ইন্টিগ্রাল মেথডস ইন কোয়ান্টাম মেকানিক্স, সেখানে করে দেওয়া আছে। সে বইটা একবার দেখা যায়, সেখানেও করে দেওয়া আছে। কিন্তু এই বিটা যদি নাও, হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল যদি নাও, তাহলে কি হবে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা, তাহলে প্রপাগেটরটা কি হবে, একটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে, ওরা ইন্টিগ্রেশন করেছে। ওকে, অনেক গাউসিয়ান ইন্টিগ্রাল লাগে, ইন্টিগ্রেশন করাটা কঠিন। ইভেন ভি 0 নিলেও কিন্তু ইন্টিগ্রেশন করাটা মোটামুটি জটিল, কিন্তু সেটা আমরা করব। জটিল হলো সেটাই সব সিম্পল। এই পাথ ইন্টিগ্রালের প্রপাগেটর ক্যালকুলেট করা পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে মোটামুটি জটিল হয়ে যায়। জটিল হলেও এটা কিছু ইউজফুলনেস আছে, ওকে, যেটা আমরা এখানে বুঝবো না, পরবর্তীতে ফিল্ড থিওরি করার সময় আমরা বুঝবো পাথ ইন্টিগ্রাল কি জরুরি, কোথায় এটা ইউজফুল হয়। স্যার, হ্যাঁ বলো। স্যার মানে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে স্যার যে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা স্যার যেরকম দেখেছিলাম হ্যামিল্টন প্রিন্সিপালে, যে অ্যাকশনটা মিনিমাম অ্যাকশনের পার্টটাই ফলো করে, এখানেও কি স্যার এরকম কিছু মানে ঘটবে স্যার? এখানে তাই হবে, রাইট, এখানেও তাই হবে। অ্যাকশন, মিনিমাম অ্যাকশন প্রিন্সিপাল এখানে আসবে আলোচনায়, এখনো আনি নাই, আসবে। এখনো নোট আমি স্টেটমেন্টও দেই নাই। প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন কি, প্রিন্সিপাল অফ অ্যাকশন এটা বিখ্যাত একটা প্রিন্সিপাল ক্লাসিক্যাল মেকানিক্সে, সেটা আমি এখনো বলি নাই, শুধু ডিফাইন করেছি অ্যাকশন কাকে বলে, শুধু সেটা ডিফাইন করেছি। অ্যাকশন ডিপেন্ডস আপন দ্য পাথ দ্যাট আই চুজ to connect the initial point to the final point, okay, and also upon the Lagrangian, upon V.
আমি যেটা করব, আজকে শুরু করব না, একটা বেজে যাচ্ছে। ফর এ ফ্রি পার্টিকেল ভি যখন শূন্য নেই, তাহলে ওই ইকুয়েশন 8 মানে ইকুয়েশন 9, ইকুয়েশন 8 কোথায়, বারবার ইকুয়েশন 8 ব্যবহার করে আমি পাথ ইন্টিগ্রালটা ফর এ ফ্রি পার্টিকেল প্রপাগেটরটা ব্যবহার করব, বের করব। এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা। ফ্রি পার্টিকেলে কিন্তু পাথ ইন্টিগ্রাল ফর্মুলা লাগে না। ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর বের করার যদি করতে চাই, পাথ ইন্টিগ্রাল হচ্ছে মশা মারতে কামান দাগার মতো। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা লাগে না। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ছাড়াই সরাসরি ক্যালকুলেট করা যায়। সরাসরি ক্যালকুলেট করা মানে, যদি আমি এইচ এর হ্যামিল্টনিয়ান তো আছে, আমার তো হ্যামিল্টনিয়ান লাগবে, হ্যামিল্টনিয়ানেরই তো স্কেলার পড়ি, ম্যাট্রিক্স এলিমেন্ট নেই। যেমন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্কেলার প্রোডাক্ট। এটা কি? এটা তো হচ্ছে এইরূপ। এটা ক্যালকুলেট করার সময় তো এই যে হ্যামিল্টনিয়ান চলে আসে, তো এইটা তো আসে হ্যামিল্টন। এখন এই হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু কি, করসপন্ডিং আইগেন ভেক্টর কি কি, আইগেন ভেক্টর গুলো যদি জানা থাকে, তাহলে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা লাগে না। এই প্রপাগেটর ক্যালকুলেট করতে হলে তুমি যদি এইচ এর আইগেন ভ্যালু এবং কি আইগেন ভেক্টর যদি জানো, তাহলে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা লাগে না। তুমি ধরো হারমোনিক অসিলেটরের জন্য কিন্তু আইগেন ভ্যালু তুমি জানো, করসপন্ডিং আইগেন ভেক্টর তুমি জানো, পাথ ইন্টিগ্রাল তোমার লাগবে না আসলে। কিন্তু পাথ ইন্টিগ্রালে যে আনসারটা পাবে, আর পাথ ইন্টিগ্রাল না করে সরাসরি আইগেন ভ্যালু, এইচ এর আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর ব্যবহার করে যেটা পাবে, একই মান পাবে। একইভাবে ফ্রি পার্টিকেলের জন্য হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর গুলো কি আমার জানা আছে, ওগুলো ব্যবহার করেই কিন্তু এই প্রপাগেটর ব্যবহার ক্যালকুলেট করে ফেলতে পারি। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করেও করতে পারি। দুভাবে আমার একই উত্তর আসবে, কারণ আমি একই জিনিস দুটো মেথডে ক্যালকুলেট করছি। কিন্তু পাথ ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন করাগুলো একটু কঠিন হয় বলে সরাসরি করতে পারলে ওয়েল এন্ড গুড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি তো হ্যামিল্টনিয়ান খুব কমপ্লিকেটেড, তুমি তো আইগেন ভ্যালু গুলো কি তুমি জানো না, করসপন্ডিং আইগেন ভেক্টর কি সেটাও জানো না। ফলে পাথ ইন্টিগ্রাল মেথড কামস আউট টু বি ইউজফুল। যদিও ইন্টিগ্রেশন করাটা কঠিন, তারপরেও এটা ইউজফুল, কারণ হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের করাও কঠিন। একটা কমপ্লিকেটেড হ্যামিল্টনিয়ান যদি থাকে, এই ভিটা যদি কমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে পুরো এইচ এর আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর কি হবে সেটা তোমার জানা নেই। আমি তো করে নিলে পারি, করে নাও কঠিন, যায় না। শুধুমাত্র বিশেষ কয়েকটা পটেনশিয়ালের জন্য এইচ এর আইগেন ভ্যালু এবং করসপন্ডিং আইগেন ভেক্টরস আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, আমরা সবকিছু কোয়ান্টাম মেকানিক্সে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সাক্ট ক্যালকুলেশন করতে পারি না বলেই আমাদের বিভিন্ন মেথডের সাহায্য নিতে হয়। এই মেথড না হলে ওই মেথড, ওটা না হলে সেটা, এরকম করতে হয় আর কি। Just because you don't have exact solutions, and exact solutions are far apart. Okay, exact solution খুব সহজে আমরা পাই না। তোমরা যে ফিল্ড থিওরি করো, ওটাই পারটারবেশন করে করো, কোনো কিছু এক্সাক্ট তোমরা করো না। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এটা সেটা, এই পারটারবেশন থিওরি করেই তোমাদের লাইফ কাটবে, আমাদের লাইফ কাটে। ফিজিক্স মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করা। অ্যাপ্রক্সিমেশন না করে ফিজিক্স হয় না। এখন এটা কিন্তু শঙ্করে আছে, পাথ ইন্টিগ্রাল ফর এ ফ্রি পার্টিকেল। এখনই তোমরা শঙ্কর পড়া শুরু করো, নাও ইজ দ্য টাইম। নেক্সট উইক না, নেক্সট মান্থে না, পরীক্ষার আগে না, এখনই সময় পাথ ইন্টিগ্রাল পড়ার। এখন আমি ওইটা পড়ছি, শ্রোডিঙ্গার ইকুয়েশন পড়ছি। এখন শ্রোডিঙ্গার ইকুয়েশন পড়ো না। শ্রোডিঙ্গার ইকুয়েশন অতীতে পড়া না হলে ভুলে যাও শ্রোডিঙ্গার ইকুয়েশন। পাথ ইন্টিগ্রালে কনসেন্ট্রেট করো এখন। জুন মাসে করব, জুন মাসে তোমার হবে না, এই ফেব্রুয়ারি মাসেই তোমাকে পাথ ইন্টিগ্রাল পড়তে হবে।
কোয়ান্টাম ডাইনামিক্স সাকুরের চ্যাপ্টার 2 পড়া হয় নাই, ওটা পড়ে নেই তারপর পাত না, এটা পড়া হয়নি তো পড়া হয় নাই, বাদ দিয়ে দাও, আর পড়া হবে না। পাথ ইন্টিগ্রালটা পড়া হোক, এটা পাথ ইন্টিগ্রাল পড়ো, না তো ওইটাও হবে না, এটাও হবে না, কিছুই হবে না, সারা জীবন চলে যাবে, কিছু হবে না সময় মতো যদি কাজ না করো। সময় অপচয় করলে হবে, সারা জীবন যাবে, কিছুই হবে না। বেশিরভাগ লোকে তো তাই হয়, সারা জীবন চলে যায়, কিছু হয় না, সময়টা নষ্ট হয়। ওকে, এখন তাহলে একটা তার প্র্যাকটিক্যাল আমরা যাব। নেক্সট টাস্ক হবে ফ্রি পার্টিকেলের জন্য। ফ্রি পার্টিকেল তার মানে V0, ফ্রি পার্টিকেলের জন্য ইকুয়েশন 8, ওইটা পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য প্রপাগেটর, ওইটা সলভ করে ওই ইন্টিগ্রেশনটা করব, করে একটা ফাইনাল একটা ক্লোজ রেজাল্ট পাবো, মানে একটা অ্যানালিটিক্যাল রেজাল্ট পাবো। আবার পাথ ইন্টিগ্রাল ছাড়াও সরাসরি propagator calculate করব by using the eigenvalue and eigenvectors of the Hamiltonian operator, এবং আমরা দেখব যে দুটো মেথডেই আমাকে সেম রেজাল্ট দিচ্ছে, দিতেই হবে, না তো দুটাই ভুল হচ্ছে। একইভাবে আমরা করতে পারতাম, ফ্রি পার্টিকেল দেখানো হয়ে গেলে এখন আমি ধরবো হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর সরাসরি করব 1 নম্বর, কারণ হারমোনিক অসিলেটরের হ্যামিল্টনিয়ান যেটা আছে, সে হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর কি আমার জানা আছে। সুতরাং আমার প্রপাগেটর ক্যালকুলেট করার জন্য পাথ ইন্টিগ্রাল ফর্মুলার ব্যবহার না করলেও চলবে। তো হারমোনিক অসিলেটর আমি দুই ভাবে করব, সরাসরি এবং পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে করাটা কঠিন, ইন্টিগ্রেশন করাটা জটিল, কিন্তু করা যায়। জটিল হলো না। ওকে, আমার নোটে আমি করি নাই, কিন্তু বইতে করা আছে। সুতরাং তোমাদের ওই হারমোনিক অসিলেটরটা একটু দেখে নিতে হবে, কোথা থেকে দেখবে, সব বইতে করা থাকে। ফিল্ড থিওরি যে বইটা পড়াচ্ছে ফিল্ড থিওরিতে বইতে হয়তো করা আছে, করা না থাকলেও ফাইনম্যানের বইতে রেফারেন্স দিয়ে দিচ্ছে, ফাইনম্যান এন্ড হিবস, পাথ ইন্টিগ্রাল মেথড ফর কোয়ান্টাম মেকানিক্স। ওকে, এটা একটা নাম করা বই। ওকে, তারপর পাথ ইন্টিগ্রাল ব্যবহার করে ফিল্ড থিওরিতে কোয়ান্টাইজ কিভাবে করে, কোয়ান্টাইজেশন, সেটা সেকেন্ড কোয়ান্টাইজেশন কিভাবে করে, সেগুলো আছে, আমি আলোচনা করবো, এটাই করব না। ওকে, কিন্তু এগুলো ফিল্ড থিওরিতে, এগুলো এটা সেকেন্ড কোর্সটা হবে ওই ফিল্ড থিওরি, পাথ ইন্টিগ্রাল ইন ফিল্ড থিওরি। ওকে, পাথ ইন্টিগ্রাল মেথডকে অনেকে বলে ফাংশনাল মেথড। ওই যে অ্যাকশন তো লিখেছে, অ্যাকশন যে ফাংশনাল, এস is the functional of the entire path connecting the initial space to the final space-time. Functional, পুরো পাথটাকে যদি একটু সামান্য ভ্যারি করে দেই, তাহলে ওকে ওই ফাংশনাল এসটা কিভাবে ভ্যারি করবে সেটা, এই সমস্ত, তার মানে এগুলোকে বলে ফাংশনাল ডেরিভেটিভস, ফাংশনাল ক্যালকুলাস। আমি করি ক্যালকুলাস অফ এ ফাংশন, রাইট? এখন ক্যালকুলাস অফ এ ফাংশনাল সেটাও আছে, ফাংশনাল ক্যালকুলাস বলে। যে পাথ ইন্টিগ্রাল মেথড, ফাংশনাল ক্যালকুলাস মেথড একই। ওকে, ফিল্ড থিওরিতে অনেকে ফাংশনাল মেথডস ব্যবহার করে, ওকে, কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করে। ফাংশনাল ডেরিভেটিভ কি এগুলো জানো? ডেরিভেটিভ অফ এ ফাংশন, এটা তো জানো। তাহলে ফাংশনাল কি, ফাংশনাল ডেরিভেটিভ কি, এটা কি কখনো দেখেছো, কখনো এনকাউন্টার করেছো? আমরা যে করি ডেরিভেটিভ ক্লাস 8-9-এ যেটা করি, আমরা ম্যাট্রিকে যেটা করি, ক্লাস 10-এ, ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এক্স, ওই ফাংশনটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটা করি। বাট ডেরিভেটিভ অফ এ ফাংশনাল কিভাবে যাবে?
এটা 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 আমরা করতে পারি, কিন্তু আমরা করব হয়তো, অথবা ওকে। সো আচ্ছা, তোমরা আরেকটা জিনিস করবে, এই স্টেজে তোমরা শঙ্কর থেকে একটা চ্যাপ্টার তোমরা নিজেরা পড়বে। শঙ্করের একটা চ্যাপ্টার আছে অন ক্লাসিক্যাল মেকানিক্স, একদম আগের দিকে, প্রথম দিকেই, চ্যাপ্টার 1 এর পরেই বোধহয় চ্যাপ্টার 2, 3, 4, প্রথম দিকে একটা চ্যাপ্টার আছে অন রিভিউ অফ ক্লাসিক্যাল মেকানিক্স, বেশ চ্যাপ্টার ক্লাসিক্যাল মেকানিক্স। ওইটা একটু পড়ে বুঝতে পারো কিনা একটু দেখো, কিছু বুঝলে কিছু বুঝলে না, সেটাও খুব ইউজফুল। একেবারে না পড়ার চাইতে কিছু জানা ভালো। 100% ক্ল্যারিটি নিয়ে যে জানবে এমন কোনো কথা নেই, 50% ক্ল্যারিটি থাকলেও এনাফ। ওকে, সেই শঙ্করের সেই চ্যাপ্টারটা তোমরা পড়ো এখন, সেটা অ্যাডিশনাল, আমার নোটে একেবারে নেই, আমি মোটেও ডিসকাস করব না, শুধুমাত্র ডিসকাস ইট ইন পাসিং। যেমন এখন ডিসকাস করছি অ্যাকশন কাকে বলে, শুধু সংজ্ঞাটা দিচ্ছি, যখন দরকার হবে তখন আমি কোট করব, কিন্তু একটা কোহিয়ারেন্ট ওয়েতে একটা বিস্তারিত আলোচনা মোটামুটি শঙ্করের বইতে আছে। ওকে, শঙ্করের সেই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, প্লাস শঙ্করের যে চ্যাপ্টার 8-এ যেটা আছে পাথ ইন্টিগ্রাল মেথডের প্রথম পার্ট, শেষের দিকে কিন্তু আরো বিস্তারিত আছে, শেষের দিকে বিস্তারিত ইয়েতে যাচ্ছি না আমরা, আমি যাচ্ছি না। ওকে, অন্য ইউনিভার্সিটি আমেরিকা গেলে তো ওখানে পড়াবে, ওই চ্যাপ্টারটাই পড়াবে, শেষের চ্যাপ্টারটাই বেশি গুরুত্ব দিবে, কারণ সেটা পিএইচডি লেভেলের পড়া। আমার তো পিএইচডি লেভেলের পড়া না, এখানে আমরা তো 4th ইয়ার লেভেলের পড়াশোনা করছি। ওকে, তাহলে আপাতত শঙ্করের চ্যাপ্টার 8-তেই সন্তুষ্ট থাকবো। পাথ ইন্টিগ্রাল কিন্তু সাকুরাই তো আছে, এত বেশি বই হয়ে গেল আবার ঝামেলা, একটা দুটা বইয়ের বেশি থাকা উচিত না। ওকে, তো শঙ্করের উপরেই ইয়ে করো, স্ট্রেস দাও। ওকে, সো I end the session until next time. Goodbye.